আমার নাম নীলু। স্বামী বিদেশে থাকায় বাড়ির সব দায়িত্ব আমার কাঁধে। শ্বশুর শাশুড়ি, ছোট ছেলে মেয়ে আর সংসারের হাজারটা কাজ সবই তো আমাকে সামলাতে হয়। দিনের পর দিন একই রুটিন, সকাল থেকে রাত পর্যন্ত কাজ, আর রাতে স্বামীর ফোনের অপেক্ষা। ফোন এলে কথাগুলো যেন নিয়মের বাঁধনে ধরা থাকে। টাকা পাঠিয়েছি, বাচ্চাদের খবর নিও, নিজের যত্ন নিও। অনেক দিন হয়ে গেল কেউ জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো, সত্যি সত্যি কেমন লাগছে। শরীরের যত জ্বালা পোড়া, মনের যত ক্লান্তি, সব যেন জমে জমে একাকিত্বের ঘন কুয়াশায় পরিণত হয়। সেই বাস্তব জীবনের গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কানে হেডফোন লাগিয়ে পুরোটা শুনবেন। গল্পের ভেতরে হয়তো নিজের জীবনের ছায়া খুঁজে পাবেন কেউ কেউ। ঘটনার শুরুটা হয় রাফির বাড়ি ফেরার মধ্য দিয়ে। রাফি আমার দেবর, স্বামীর ছোট ভাই। কবছর আগে চাকরির সুযোগে সে ঢাকায় চলে গিয়েছিল। সেই থেকে তার দেখা মেলেনি। হঠাৎ একদিন বিকেলে বাড়ি ফিরল। আগের সেই দুষ্টু হাসি খুশি মজা করা রাফিকে দেখে আমি অবাক। এখন সে অনেকটাই শান্ত, অনেকটাই পরিণত। তার চোখে আগের চপলতা নেই, বরং একটা গভীরতা যেন আস্তে আস্তে চোখের পাতায় জমা হয়েছে। তার প্রথম কয়েকদিন কেটে গেল আত্মীয় স্বজন পরিচিতজনের সাথে দেখা সাক্ষাৎ করতে। কিন্তু খেয়াল করলাম সে আমার দিকে যেন বাড়তি নজর রাখে। রান্নাঘরে যখন কাজ করি, দরজার কাছে দাঁড়িয়ে কিছু বলতে চেয়ে আবার চলে যায়। শুরুতে এটা আমার কাছে খুব সাধারণ মনে হয়েছে। ভেবেছি হয়তো শহরের ব্যস্ততা থেকে এসে বাড়ির পরিবেশটাকে উপভোগ করছে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম তার আচরণে একটা যত্ন মেশানো মনোযোগ কাজ করছে। একদিন বিকেলে ফুলের গাছগুলোতে পানি দিচ্ছিলাম। সেদিন সকাল থেকে মাথা ব্যথা আর গা ব্যথা, কাজের চাপে একটুও বিশ্রাম নেই। হঠাৎ পেছন থেকে রাফি এসে বলল, বৌদি, আপনাকে খুব ক্লান্ত লাগছে, একটু বসুন না। কথাটা খুব সাধারণ, কিন্তু আমার বুক কেঁপে উঠল। কত বছর কেউ আমাকে এভাবে শব্দহীনভাবে পড়ে শোনেনি। এই ছোট্ট বাক্যটা যেন আমার দীর্ঘদিনের একাকিত্বের দরজায় ঠক ঠক করল। মনে হলো কেউ প্রথমবার আমাকে সত্যিকারের মানুষ হিসেবে দেখল। শুধু কাজের মেশিন নয়, একজন নিঃশ্বাস নেওয়া, ক্লান্তি অনুভব করা মানুষ। রাফি বাড়ি আসার পর থেকেই অদ্ভুতভাবে আমার কাজের খোঁজ নিতে লাগল। আমি কিছু না বললেও সে বাজার থেকে এমন জিনিস কিনে আনত যা কাজে সহায়ক হয়। একদিন দেখি বাজার থেকে একটা হালকা স্টিলের হাঁড়ি কিনে এনেছে। আগের মাটির ভারী হাঁড়ি সরিয়ে রেখে বলল, এতে আপনার হাত ব্যথা হবে না। রান্নাঘরে তেল মশলার ভারী জিনিস তুলতে গেলে সে এসে ধরে ফেলত। আমি বারণ করতাম, সে হেসে বলতো, আপনি এত কাজ করলে ক্লান্ত হবেন, আমার তো কিছু করার নেই। তার এই খেয়াল আর যত্ন আমাকে ভিতর থেকে নরম করে দিচ্ছিল। অনেক দিন পর মনে হলো কেউ যেন আমাকে গুরুত্ব দিচ্ছে, আমার অস্তিত্বকে দেখছে। রাফির উপস্থিতি এক অদ্ভুত নিরাপত্তা দিত। আগের মতো আর একা লাগতো না। রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হতো বাড়িটা ফাঁকা নয়, কারুর অদৃশ্য উপস্থিতি আছে। রাফির সঙ্গ যেন আমার দিনের এক শান্ত অংশ হয়ে উঠছিল। একদিন সকালে চা বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। রাফি দরজায় দাঁড়িয়ে। চায়ের কাপ হাতে দিতে গিয়ে দেখি সে গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে। তার সেই দৃষ্টিতে কোনো অশোভনতা ছিল না, বরং এক অদ্ভুত শান্তি, এক প্রশ্ন আর এক মমতা মেশানো বার্তা। আমি চোখ সরিয়ে নিলেও বুঝেছিলাম সে শুধু আমাকে দেখছিল না, আমাকে পড়ছিল। সেই মুহূর্তে মনে হলো বছর ধরে জমে থাকা আমার সব নিঃসঙ্গতা, সব অপ্রাপ্তি যেন তার চোখে আশ্রয় পাচ্ছে। একটু ভয়ও পেলাম, আবার নিজেকে অদ্ভুত নিরাপদও লাগল। সেই দিন বুঝলাম আমাদের মধ্যে কিছু একটা জন্ম নিচ্ছে, যেটা আমরা কেউই মুখে বলতে পারছি না। এরপর থেকে আমি আর রাফির মধ্যে যেন এক ধরনের চুপসা বোঝাপড়া তৈরি হলো। সে আমার কাজের শুধু সাহায্যই করত না, আমার মন খারাপের কারণও বুঝে ফেলত। আমি যদি কোনোদিন একটু বেশিই নীরব থাকি, সে কাছে এসে বসত, কিছু বলতো না, শুধু পাশে থাকত। তার সেই নীরবতা ছিল খুব স্পষ্ট, যেন বলছে, আমি আছি, তুমি একা নও। এক রাতে ঘুম আসছিল না। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় বসেছিলাম, চাঁদের আলো নরমভাবে উঠোনে ছড়িয়ে। হঠাৎ দেখি রাফি এসে পাশে বসল। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর সে খুব আস্তে বলল, বৌদি, আপনি কি সত্যিই ঠিক আছেন? এত গভীরভাবে আমাকে কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি। বুকের ভেতরের সব গোপন ব্যথা যেন বেরিয়ে এলো।
স্বামীর দূরত্ব, প্রতিদিনের অশেষ পরিশ্রম, না পাওয়া ভালোবাসা, সবার মুখের হাসির আড়ালে নিজের অশ্রু লুকিয়ে রাখার ক্লান্তি, সব খুলে বললাম। কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল টেরই পাইনি। রাফি শুধু চুপচাপ শুনল, একটাও কথা বাধা দিল না। তার সেই নীরব মনোযোগ আমাকে অদ্ভুত সান্ত্বনা দিল। প্রথমবার মনে হলো আমি কারোর কাছে সত্যি সত্যি গুরুত্বপূর্ণ, কেবল কাজের জন্য নয়, শুধু এই বলে যে আমি একজন মানুষ, আমারও কান্না আছে, দুর্বলতা আছে। সেদিন রাতের পর থেকে রাফি যেন আমার ছায়া হয়ে গেল। আমি মন খারাপ করলেই সে টের পেত। রান্না করতে কষ্ট হলে এগিয়ে এসে সাহায্য করত, কোনো কথা না বললেও পাশে দাঁড়িয়ে থাকত। আমার প্রতিটি কথাকে সে গুরুত্ব দিয়ে শুনত। মাঝে মাঝে বলতো, আপনার হাসিটা খুব সুন্দর বৌদি। আমি জানতাম না কেন এই কথাগুলো আমার ভেতর আলো ভরে দিত। একসময় বুঝলাম রাফির সঙ্গ ধীরে ধীরে আমার মনের ভার লাঘব করছে। তাকে পাশে পেলেই যেন এক অদ্ভুত শান্তি অনুভব করি। তার উপস্থিতি আমাকে নতুন করে শক্তি দিত। মনে হতো সে না থাকলে দিনটা যেন ঠিকমতো কাটে না। একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলো। মুষলধারে নয়, বরং শিরশিরে ঠান্ডা বাতাস আর ফোঁটা ফোঁটা বৃষ্টি। বারান্দায় বসেছিলাম। রাফি এসে পাশে দাঁড়ালো। বৃষ্টির শব্দে অদ্ভুত এক প্রশান্তি। সে বলল, আপনি চাইলে আপনার সব কথা আমি শুনতে পারি, সময় লাগবে না। ওই মুহূর্তে তার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি বুঝলাম কেউ যখন সত্যি সত্যি মনের পাশে দাঁড়ায় তখন অনুভূতি নিজে থেকেই জন্ম নেয়। রাফির দিকে তাকাতে গিয়ে নিজের ভেতর একটা অদ্ভুত ধকধকানি অনুভব করলাম। মনে হলো আমরা দুজনেই নীরবে পরস্পরের দিকে এগোচ্ছি। সেই টান আমাকে একই সঙ্গে ভয় আর শান্তি দিচ্ছিল। ভয়, এই পথ কি ঠিক? শান্তি, এতদিন পর কেউ আমাকে সত্যি করে কাছে টেনেছে। আমরা দুজনেই কিছু বলিনি, কিন্তু আমাদের মধ্যকার সম্পর্কের গভীরতা দিন দিন বাড়ছিল। আমি আমার অনুভূতিগুলোকে দমন করার চেষ্টা করতাম। নিজেকে বলতাম এটা ঠিক হচ্ছে না, সে আমার দেবর, সমাজের চোখ, পরিবারের মর্যাদা সব কিছু তো মেনে চলতে হবে। কিন্তু মন তো কথায় চলে না। একদিন বিকেলে উঠোনে বসেছিলাম। রাফি অস্থিরভাবে এদিক ওদিক ঘুরছিল। আমি কারণ জানতে চাইতেই সে খুব আস্তে বলল, বৌদি, আপনি না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তার কথায় আমি থমকে গেলাম। সে আরও বলল, আপনাকে দেখলে শান্তি লাগে, জানি না কেন। কথাগুলো সরাসরি প্রেমের নয়, কিন্তু তার অনুভূতি স্পষ্ট। আমি ভয়ে বললাম, রাফি, আমরা ভুল পথে পা বাড়াতে পারি না। সে মাথা নিচু করে বলল, জানি বৌদি, কিন্তু আপনি কষ্ট পেলে নিজেকে আটকাতে পারি না। তার চোখের সত্যতা আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল। এরপর থেকে আমার মন ভয়ানক দ্বন্দ্বে পড়ে গেল। রাফির ছোট ছোট যত্ন, নরম কথা, গভীর দৃষ্টি সব আমাকে তার কাছে টেনে নিত। কিন্তু আমি জানতাম সমাজের নিয়ম আমাদের জন্য কঠিন। অনেক রাত জেগে ভাবতাম, ভালোবাসা কি সত্যিই অপরাধ? মানুষ কি তার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে? রাফি আমাকে ভরসা দেয়, অথচ আমি সেই ভরসার সামনে নিজেকে দুর্বল মনে করি। মনে হতো আমরা দুজনেই কিছু অনুভব করছি, কিন্তু সেটা বলা যায় না। এই টানাপোড়নে আমি প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়তাম। এক সন্ধ্যায় রাফি বলল, আপনি যদি দূরে থাকতে বলেন আমি থাকব, কিন্তু আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। ওই কথাটি শুনে চোখে জল এসে গেল। আমরা দুজনেই জানতাম আমাদের সম্পর্ক কোনো সীমা ছাড়াতে পারে না। তবুও এই অনুভূতি সত্য, তাই আমরা সিদ্ধান্ত নিলাম দূরত্ব রাখব, কিন্তু মনের আলোর জায়গাটা রেখে দেব, যে জায়গাটা শুধু আমাদের দুজনের জানা। রাফিকে দূরত্ব রাখতে বলেছিলাম, কিন্তু সেই সিদ্ধান্ত আমাকেই দুর্বল করে তুলল। সকালে কাজ করতে গিয়ে ওকে এড়িয়ে চলতাম, অথচ মনটা খুঁজে পেল তার উপস্থিতি। বুঝলাম দূরত্ব রাখা শুধু কথায় সহজ, জীবনে নয়। রাফিও নিশ্চুপ থাকত, কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে আমাকে দেখছে এটা আমি অনুভব করতে পারতাম। বাড়ির পরিবেশে নীরবতা নেমে এলো, কিন্তু এই নীরবতার ভেতরেই এক অদ্ভুত টান জন্ম নিল। আমরা দুজনেই জানতাম দূরে থাকা মানে ভুলে যাওয়া নয়, বরং এই দূরত্বই আমাদের না বলা অনুভূতিকে আরও তীব্র করে তুলছিল। পরিবারের লোকজন কিছুই বুঝত না, কিন্তু আমাদের দুজনের আচরণ বদলে গেল। রান্নাঘরে তাকে দেখলে আমি চুপ করে যেতাম, আর রাফি চোখ নিচু করে অন্যদিকে তাকাত। তারা ভাবত হয়তো আমাদের মধ্যে ঝগড়া হয়েছে।
মাঝে মাঝে দেবরকে এভাবে চুপচাপ দেখে আমার শাশুড়ি বলতেন, রাফি, তোমার কি কোনো চিন্তা? আর আমি ভিতরে ভিতরে ভয় পেতাম, কখনো যেন কেউ কিছু বুঝে না ফেলে। এই চাপ সামলাতে গিয়ে আমি আরও ক্লান্ত হয়ে পড়ছিলাম। তবুও সমাজের মুখের দিকে তাকিয়ে আমরা দুজনেই নিজেদের অনুভূতি লুকানোর চেষ্টা করতাম। একদিন বিকেলে উঠোনে কাপড় শুকোচ্ছিলাম। রাফি দূর থেকে দেখল, কিন্তু কাছে এলো না। জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে দেখি টেবিলের ওপরে একটা ছোট কাগজ রাখা। লেখা ছিল, আপনি ভালো আছেন তো? এই 3টি শব্দই আমাকে কাঁপিয়ে দিল। সে সামনে এসে কিছু বলার সাহস পায়নি, কিন্তু তার নীরব বার্তায় বুঝলাম সে আমাকে ভীষণভাবে অনুভব করে। আমি কাগজটা বুকের কাছে চেপে ধরলাম, কিন্তু নিজেকে বললাম, এই পথ বিপজ্জনক। তবু হৃদয়কে থামানো গেল না। তার নীরব যত্ন আমাকে আবার শক্তি দিল। সেদিন রাতে স্বামী ফোন করল। অনেকদিন পর তার কণ্ঠে একটু মমতা পেলাম, কিন্তু আশ্চর্যভাবে সেই মমতা আমাকে স্পর্শ করল না। ফোন রেখে গভীর শ্বাস ফেললাম। ভাবলাম, ভালো লাগা বদলে গেছে, নাকি সময় আমাকে কঠিন করে দিয়েছে। রাফির ছোট ছোট যত্ন, তার নিশ্চুপ পাশে থাকা, এসবই আমার মনকে বদলে দিয়েছে। স্বামী বলল, আগামী মাসে টাকা পাঠাবো। অথচ আমি ভেবে চললাম, টাকা বা দায়িত্ব দিয়ে কি ভালোবাসা পূর্ণ হয়? নিজেকে আরও অপরাধী লাগছিল। সেই রাতে ঘুমাতে পারিনি। 2 দিকেই টানছিল জীবন, আর মাঝখানে দাঁড়িয়েছিলাম আমি। পরের দিন দেখলাম রাফি নিজেকে আমার থেকে পুরোপুরি আলাদা করে ফেলছে। আগের মতো সাহায্য করছে না, চোখে চোখ রাখছে না, এমনকি এক টুকরো হাসিও নেই। বুঝলাম সে জোর করে নিজেকে দূরে রাখতে চাইছে, যাতে আমি সমস্যায় না পড়ি। কিন্তু তার এই দূরত্বই আমাকে আরও ব্যথিত করল। মনে হলো কেউ আমার মন থেকে আলোটাকে সরিয়ে নিচ্ছে। বিকেলে সে ঘর পরিষ্কার করছিল। আমি আসতেই দূরে সরে গেল। সেই নীরবতা সহ্য করতে পারলাম না। বুঝলাম সে যতই দূরে থাকতে চাইবে, তার উপস্থিতির অভাব আমি সহ্য করতে পারব না। একদিন আমরা রান্নাঘরে মুখোমুখি হলাম। আমি ভাত নামাচ্ছিলাম, আর রাফি পানি আনতে এসেছে। কেউ কিছু বলল না, কিন্তু চোখে চোখ পড়তেই বুকের মধ্যে ঢেউ উঠল। আমি বললাম, তুমি দূরে যাচ্ছ। সে নরম স্বরে বলল, আপনার ভালো হোক এটাই আমি চাই। তার কথায় রাগ, কষ্ট আর মমতা সব মেশানো ছিল। আমি কিছু বলতে পারলাম না। আমরা দুজনেই বুঝলাম এই সম্পর্ক কথায় প্রকাশ করা যাবে না, কিন্তু অনুভূতি যতই লুকানো হোক, তার ভার দুজনের মনেই জমে রইল। একদিন প্রচণ্ড জ্বর এলো, মাথা ঘুরছিল, শরীর দুর্বল। সবাই ব্যস্ত ছিল, কিন্তু রাফি প্রথমেই টের পেল। আমার ঘরে ঢুকে পানি এনে দিল, কপালে ভেজা কাপড় রাখল। আমাকে এত যত্ন নিয়ে কেউ দেখেনি বহু বছর। আমি দুর্বল কণ্ঠে বললাম, তুমি কেন এলে? সে বলল, আপনাকে একা দেখে থাকতে পারলাম না। তার চোখে সেই সত্যিকারের উদ্বেগ দেখে আমার সব ভয়, সব দূরত্ব ভেঙে পড়ল। বুঝলাম এই অনুভূতি থামানোর মতো নয়। জ্বর কমলে আমি বারান্দায় বসেছিলাম। রাফি একটু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু চোখে এক ধরনের শান্তি। আমি তাকে বললাম, তুমি পাশে না থাকলে হয়তো আমি এত তাড়াতাড়ি সেরে উঠতাম না। সে মাথা নিচু করে হাসল। সেই হাসিতে মমতা ছিল, আবার যন্ত্রণাও ছিল, আমাদের সম্পর্কের মতোই। আমি বুঝলাম জীবন কখনো কখনো এমন মানুষকে সামনে আনে যাকে ভুলে যাওয়া যায় না। রাফি আমার জন্য শক্তি হয়ে উঠেছে। যদিও আমরা দুজনেই সীমা মানতে বাধ্য, অনুভূতির তীব্রতাই আমাদের কাছাকাছি রাখছিল। আমরা আগের মতো স্বাভাবিক হতে চেষ্টা করলাম। কাজের মাঝে কথা হতো, কিন্তু সীমারেখা মেনে। রাফি খুব সতর্ক ছিল। আমি বুঝতাম সে আমাকে ভালো রাখতেই নিজের অনুভূতি চাপা দিচ্ছে। মাঝে মাঝে সে দরকার ছাড়া কথা বলতো না, কিন্তু তার চোখের নরম দৃষ্টি আমাকে সব বুঝিয়ে দিত। আমরা দুজনেই নীরব সঙ্গ খুঁজে পেলাম। একই বাড়িতে থাকলেও মানসিক দূরত্ব ধরে রাখা ছিল কঠিন, তবুও প্রয়োজনীয়। এই অবস্থায় আমাদের সম্পর্কের গভীরতা আরও বেড়ে গেল, কারণ আমরা দুজনেই জানতাম কিছু অনুভূতি প্রকাশ না করলেই সবচেয়ে সত্য হয়ে থাকে। একদিন সন্ধ্যায় রাফি বলল, বৌদি, আমি ঢাকায় চাকরির জন্য চলে যাব। আমার হৃদয় কেঁপে উঠল, যদিও মুখে কিছু বললাম না। সে আস্তে যোগ করল, দূরে থাকাই ভালো, আপনার জন্য, আমার জন্য। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে হলো চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। সে চলে গেলেও আমাদের মাঝে সেই নীরব মমতা কোথাও মরে যায়নি। আজ অনেক বছর পর আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনলে তার কথা মনে পড়ে।
আমরা দুজনেই সীমার মধ্যে থেকেও একে অপরকে অনুভব করেছি। এটাই আমাদের সম্পর্কের নিঃশব্দ অমর সমাপ্তি। কিছু বন্ধন না বলাটাই শ্রেয়, কিছু অনুভূতি দূরত্বেই সবচেয়ে বড় হয়ে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এমন মজার মজার গল্প শোনার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।